বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা তরঙ্গ শব্দ চ্যাপ্টারের আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই লেকচারে। তো সৃজনশীল প্রশ্নটাতে আমরা একটু দেখে নিই যে সৃজনশীল প্রশ্নটা কেমন বা কি চাওয়া হয়েছে। সো এখানে প্রশ্নটিতে একটা আহ, চিত্র দেখতে পাচ্ছি, যেখানে একটা তরঙ্গের চিত্র দেওয়া রয়েছে এবং এই তরঙ্গের পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত 2 মিটার দেওয়া রয়েছে। জাস্ট এতটুকু ইনফরমেশন দিয়ে কোশ্চেনে চলে গিয়েছে। নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে তরঙ্গটি যদি 3 সেকেন্ডে 4356 মিটার দূরত্ব অতিক্রম করে তবে তরঙ্গটির কম্পাঙ্ক বের করতে হবে আমাদের। নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি বিস্তার অপরিবর্তিত রেখে, অর্থাৎ যে মাধ্যমে এই তরঙ্গটি রয়েছে সে মাধ্যমের বিস্তার একই রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করা হলে তরঙ্গের বেগ ও কম্পাঙ্ক কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তো এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো আমরা এটা সমাধান করতে যাচ্ছি। তোমরা খুব দ্রুত কোশ্চেনটা তুলে নাও, তুলে নেওয়ার পরে সমাধানে রেডি হয়ে যাও। আমরা এখনই সমাধানে যাচ্ছি। নম্বর প্রশ্ন দিয়ে আমরা সমাধান করব, তারপরে নম্বর। তো আমাদের নম্বর কোশ্চেনে তরঙ্গটি যদি 3 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে তবে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তো কম্পাঙ্কের সূত্র আমরা কিন্তু জানি যে এই চ্যাপ্টারে ভি ইকুয়ালস এফ ল্যামডা, যেটা আমরা জানি, সূত্রটা লিখে ফেললাম। সেখান থেকে এফটা যদি বামে রাখি, ভি বাই ল্যামডা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সূত্র। এখন দেখব যে আমাদের এই সৃজনশীল প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে, দেন মানগুলো বসানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি দেখি যে কি কি দেওয়া রয়েছে। এটা হচ্ছে শব্দের বেগ, অর্থাৎ তরঙ্গটির বেগ। এখানে যে তরঙ্গটা দেওয়া রয়েছে সেই তরঙ্গের বেগ এটা, এবং এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো দেখি এখানে কিন্তু 2 মিটার দেওয়া রয়েছে কোশ্চেনের মধ্যে। পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এটাই হচ্ছে আমাদের ল্যামডার মান, এটা হচ্ছে 2 মিটার। তো আমি এখানে ল্যামডার জায়গায় 2 বসায় দেবো, তাই না? এটা হচ্ছে ল্যামডা। ওকে, তো এই তরঙ্গের বেগ কত হবে সেখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই, কিন্তু ছোট্ট করে তারা কিছু ক্লু আমাদের নাম্বারে কিন্তু দিয়ে দিয়েছে। সেটা হলো যে দেখো, তরঙ্গটি যদি 3 সেকেন্ডের, দ্যাট ইজ এখানে দেওয়া রয়েছে টি ইকুয়ালস 3 সেকেন্ড। 3 সেকেন্ডে যদি 4356 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে দূরত্ব আমরা এটাকে এস লিখতে পারি। সেটা হচ্ছে 4356 মিটার যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। ওকে, তো দেখো, এই দুটো ইনফরমেশন থেকে কিন্তু আমি এই তরঙ্গের বেগ, গতিবেগ কত সেটা বের করে ফেলতে পারি। কেমন কেমন সেটা, যে আমরা গতি চ্যাপ্টারে কিন্তু জেনেছিলাম, তাই না, যে সমবেগের ক্ষেত্রে একটা সূত্র জেনেছিলাম, এস ইকুয়ালস ভিটি, তাই না? তো তরঙ্গ যেহেতু সমবেগেই যায়, তাই এই তরঙ্গের ক্ষেত্রেও আমরা এই এস ইকুয়ালস ভিটি এই সূত্রটা ব্যবহার করতে পারি। গাড়ির ক্ষেত্রে এটা সমবেগ, এবং তরঙ্গেও যেহেতু সমবেগে যায়, তাই এই সূত্রটা এখান থেকে পরের লাইনে বা ভিটা যেহেতু আমরা বের করব, সেটা বাম পাশে চলে আসবে। দেন এস বাই টি এ পাশে থাকবে। এস এর মান হচ্ছে 4356 মিটার, ডিভাইডেড টি হচ্ছে আমাদের 3 সেকেন্ড। যদি আমরা এটা ভাগ করে দেই, তাহলে ফলাফল হিসেবে তোমরা ক্যালকুলেশন করবে। আমি সরাসরি এখানে বসাই দিচ্ছি। সো এখানে ক্যালকুলেশন করলে দেখবে যে 1452 মিটার পার সেকেন্ড হয়। আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যেই তরঙ্গের যে বেগ ভি ইকুয়ালস, এই মানটা পেলাম। এখন আমরা এইটা কি করব, এখন এই জায়গায় বসাবো। ওকে, তো মান বসায় 1400, এখানে হবে 1452, গতিবেগের মানটা হবে 1452। এখন এটাকে যদি আমি আবার ভাগ করে দিই কিংবা কাটাকাটি করি, তাহলে তুমি দেখবে যে এখানে মান পাওয়া যাচ্ছে হচ্ছে 700, তারপরে হচ্ছে এখানে 2 6। ওকে, 726 কম্পাঙ্কের একক অবশ্যই দিতে হবে হার্টজ। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বারের ক্ষেত্রে। খুব বেশি বলার কিছু নেই, এখানে খুবই সহজ অঙ্ক। তোমাকে খেয়াল করতে হবে এখানে যে কম্পাঙ্ক বের করতে বলেছে, আমরা সূত্রটা লিখে ফেলেছি তরঙ্গের কম্পাঙ্ক। দেন দেখতে হবে যে আমার এইটা আর এটার মধ্যে কোন কোন মানগুলো দেওয়া রয়েছে। দেখতে পেলাম যে এই মানটা দেওয়া রয়েছে, এখান থেকে আমরা নিয়েছি এবং বসিয়ে দিয়েছি। তারপরে গতিবেগ বের করতে মান বসানোর ক্ষেত্রে, মান বসানোর জন্য আমি যখন গেলাম তখন দেখলাম যে আসলে তরঙ্গের গতিবেগের মানটা দেওয়া নাই, কিন্তু আদার্স আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে যেখান থেকে গতিবেগের মানটা বের করা যায়, আমরা এখানে দেখিয়েছি। দেন এখানে বসাইছি, বসানোর পরে যে মানটা বেরোলো এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ। এবার আমরা চলে যাব নাম্বার প্রশ্নের উত্তরে।
তো আমরা এবার এই সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বার কোশ্চেনের উত্তর দিতে যাচ্ছি। তো ঘ নাম্বারে আমি এখানে প্রশ্নটা ছোট করে এখানে লিখেছি, খেয়াল করবে যে ওই মাধ্যমে তরঙ্গটি রয়েছে সেই মাধ্যমের এই তরঙ্গের বিস্তার অপরিবর্তিত রেখে অর্থাৎ কণাটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠলো, এই যে সর্বোচ্চ যে দূরত্বটা গেল বা বিস্তার, এটা হচ্ছে বিস্তার। হ্যাঁ, এটা হচ্ছে বিস্তার। তো এই বিস্তারটা অপরিবর্তিত রাখা হয়েছে, যে একটা কণা এখান থেকে সর্বোচ্চ এই পর্যন্ত যে উঠে এভাবে যে কম্পিত হচ্ছে, এটা আহ অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। এমন যদি হয় তাহলে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য এবার অর্ধেক করে দেওয়া হলো, একটু খেয়াল করবে, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করে দেওয়া হলো। যদি তাই হয় তাহলে তরঙ্গের বেগ এবং কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হবে সেটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তো ঠিক আছে, আমরা সমাধানে যাওয়ার আগে তারা যে আমাদেরকে শর্তে ঢুকিয়ে দিল, এখানে আমরা এটা একটু সাইড নোট করে ফেলি। তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করে দিয়েছে, মিন দ্যাট প্রাথমিক তরঙ্গ যদি হয়ে থাকে λ1, তাহলে পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্যটা কি করে দিয়েছে, আমি আবারও বলছি, এখানে পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্যটা কি করে দিয়েছে, সেটা অর্ধেক করে দিয়েছে, অর্থাৎ প্রথমে যে তরঙ্গটা ছিল তার অর্ধেক করে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের শর্ত। কেমন? ওকে, তো এটা তো আমাদের লেখা হয়ে গেল। এখন তারা কি চেয়েছে? তারা বলেছে যদি তাই হয়ে থাকে তাহলে তরঙ্গের বেগ এবং কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হবে সেটা দেখাতে হবে। একটা বিষয় লক্ষ্য করো যে এখানে মূল বিষয়টা হচ্ছে তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। তার মানে হলো যে এখানে আমাদের কেবলমাত্র অপশন হচ্ছে এই সূত্রটাই আমরা ব্যবহার করতে পারি, কারণ ভি ইকুয়ালস এফ ল্যামডা দিয়ে কিন্তু আমাদের এইসব শর্ত সাজানো হয়েছে, তাই না? ওকে, তো একটা জিনিস, একটা তো ইজি এখানে ব্যাপার হয়ে দাঁড়ালো যে আমরা অন্তত বুঝতে পারছি যে কোন সূত্রে যেতে হবে। ওকে ফাইন, তো এবার আমাদের শর্তগুলো এখানে প্রয়োগ করার পালা। যেহেতু তা আমাদের এই সূত্রটাই ব্যবহার করতে হবে, ভি ইকুয়ালস এফ ল্যামডা, তাহলে আমরা এখানে লিখব ভি, আমরা জানি ভি ইকুয়ালস এফ ল্যামডা। এখন খেয়াল করে দেখো যে এই তরঙ্গের পরিবর্তনটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে, তারা বলেছে যে তরঙ্গ অর্ধেক করা হয়েছে, তার মানে এখানে শর্ত দিয়ে দিয়েছে। তারপরে তারা বলেছে এই কম্পাঙ্ক এবং বেগের, দেখো আমি খুব ভালোভাবে খেয়াল করবে আমার কথাগুলো, তারা কম্পাঙ্ক এবং বেগের পরিবর্তন দেখাতে বলেছে তোমাকে গাণিতিক বিশ্লেষণ করে। এখন একই সাথে একটা সমীকরণের দুটা অজানা জিনিস দেখানো সম্ভব না। কেমন? একই সাথে দুইটার পরিবর্তন দেখানো যাবে না, তাই তোমাকে যে কোনো একটা, হয় তরঙ্গের বেগ অথবা কম্পাঙ্কটাকে স্টপ করে দিতে হবে সমীকরণে। কেমন? স্টপ করে দিতে হবে। একটা স্টপ করে দেবো, আরেকটার পরিবর্তন প্রথমে দেখাবো, তারপরে দ্বিতীয়বার শর্তে গিয়ে আমরা আরেকটার পরিবর্তন দেখাবো। তো প্রথমে আমি একটা কাজ করলাম, সেটা হলো যে আমি বেগ, তরঙ্গের যে বেগ এটাকে স্টপ করে দিব, আমি কম্পাঙ্কের পরিবর্তনটা দেখাবো। কেমন? ওকে, সো তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আমি λ1 ধরে নিচ্ছি, যেহেতু আমাদের শর্ত দুইটা এখানে। কেমন? যে প্রথমে যে তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে তারপরে তরঙ্গ দৈর্ঘ্যটাকে তারা অর্ধেক করে দেয়। সো শর্ত হচ্ছে এখানে দুইটা। প্রথমে আমি এটাকে λ1 ধরে নিলাম, কম্পাঙ্ককে f1 ধরে নিলাম, আর ভি তো স্টপ, এটাকে ভি এভাবে রেখে দিতে হবে। দ্বিতীয় শর্তে গিয়ে আমি ভি রেখে দিব, কারণ ভি স্টপ থাকবে। কম্পাঙ্ককে আমি f2 ধরবো এবং তরঙ্গ দৈর্ঘ্যকে λ2 ধরবো। কেমন? এটাকে যদি সমীকরণ 1 বিবেচনা করো এবং এটাকে যদি সমীকরণ 2 বিবেচনা করো, তো এখন আমার কাজ হচ্ছে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে দেব। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে নেই, সেটা হলো যে দেখো পরিবর্তন তোমার কাছে চাওয়া হয়েছে কিরূপ পরিবর্তন হবে। পরিবর্তন মানে হচ্ছে দুইটা মান বের করার পরে একটা দ্বারা আরেকটাকে ভাগ করে দিলেই কিন্তু চলে, অথবা একটাকে আরেকটা দ্বারা বিয়োগ করে দিলেই চলে। কিন্তু খেয়াল করবে যে যখন ইনফরমেশন গুলো দিবে, একটা থেকে আরেকটা অর্ধেক করে দেওয়া হলো, অথবা একটা আরেকটার দ্বিগুণ হয়ে গেল, তিন গুণ হয়ে গেল, একটা আরেকটার এক চতুর্থাংশ হয়ে গেল, এই ধরনের ইনফরমেশন গুলো যখন দিবে, তখন তুমি দুইটা শর্ত লিখার পরে একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিবে। কেমন? এটা হচ্ছে সহজ হয় আমাদের জন্য। সো আমি এক্ষেত্রে কি করতে যাচ্ছি, সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে দিব। আমি সমীকরণ 2 ডিভাইডেড সমীকরণ 1 লিখছি। দেখো এখানে আমি, আমার যেহেতু জায়গার সমস্যা রয়েছে, আমি নিচে বেশি যেতে পারি না, বিধায় আমি পাশাপাশি লিখছি, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ নিচেই লিখবে। কেমন? ওকে ফাইন, সো আমরা যদি একটা দ্বারা একটাকে ভাগ করে দিই, এই হলো সমীকরণ 2, ভি কে ভি দ্বারা ভাগ করতে হবে, ডিভাইডেড এটা f2 λ2 ডিভাইডেড সমীকরণ 1 হচ্ছে f1 λ1। আমার সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করা হয়ে গেল।
এখন আমার কাজ হচ্ছে যে এটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সহজ করে নেওয়া ইকুয়েশনটাকে, বা ভি ভি ক্যান্সেল হবে। সো এটা দ্বারা এটা কাটলে আহ উপরে ওয়ান, নিচে ওয়ান। এখন আমরা কি করব, সেটা হচ্ছে যে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তো এটার সাথে এটার গুণ করে এপাশে হয়ে যায় F2 λ2, এটা এপাশে আসলো, আর এটার সাথে এটা সমীকরণের ওপাশে থাকবে F1 λ1। ওকে, তো আমাকে কি করতে হবে, যেহেতু কম্পাঙ্কের পরিবর্তন দেখাতে হবে, তাই কম্পাঙ্ককে আমি বাম পাশে রাখবো, আর বাকি সব যে তরঙ্গ দৈর্ঘ্য দেখা যাচ্ছে সেটাকে আমি ডান দিকে নিয়ে যাব। আমি একটু মুছে দিয়ে কাজ করি, তোমরা পরের লাইনে লিখবে। হ্যাঁ, আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যটাকে ওপাশে নিয়ে যাই তাহলে এই হয় আমার λ2টা নিচে চলে যাবে, তাই না? ওকে, λ2টা নিচে চলে গেল। এখন আমাকে দেখতে হবে যে ইনফরমেশন কি কি দেওয়া আছে, আমি কি কি মান এখানে বসাতে পারি। খেয়াল করে দেখো যে আমি এটা মুছে দিচ্ছি, যেহেতু এটা একটু মুছে দিচ্ছি এভাবে। ওকে, তো খেয়াল করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো যে যেহেতু কম্পাঙ্কের পরিবর্তন দেখাতে হবে, তো এই কম্পাঙ্কটা নিয়ে এখন আমার কোনো কিছু করার দরকার নেই। দেখতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের কি শর্ত দেওয়া আছে। এখানে λ1/λ2 আমাদের তো শিক্ষার্থীরা λ1 ডিভাইডেড λ2 এই মানটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি খুব সহজভাবে। খেয়াল করে দেখো যে এই হচ্ছে আমার λ2, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি আর টুটাকে যদি ও পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়ালো, টুটা ও পাশে চলে যাবে, এই হলো টু। তারপর হচ্ছে এই λ1টা আমি লিখে দিলাম, আর এই λ2টা এপাশে নিচে চলে আসবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কি সেটা, যে λ1 ডিভাইডেড λ2 এর মানটা হবে 2। তাহলে এই যে মানটা, এটা λ1 ডিভাইডেড λ2, এই জায়গায় আমরা বসাবো হচ্ছে 2। সো পরবর্তী লাইনে একটু যদি খেয়াল করো, আমরা কি লিখতে পারি, সেটা হলো এই হলো আমার F1টা থেকে গেল, কেমন, F1টা থেকে গেল। আর λ1 ডিভাইডেড λ2 জায়গায় আমি লিখতে পারি হচ্ছে কত, এই হলো 2। আর আমাদের এই পাশে বাম পাশে রয়েছে F2। আই থিংক আমরা কিন্তু সমাধানের একটা অংশ করে ফেলেছি। আমরা বুঝতে পারতেছি যে কম্পাঙ্কের পরিবর্তনটা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। যে যা হয়েছে কম্পাঙ্কের পরিবর্তন কেমন হবে, কম্পাঙ্কের পরিবর্তনটা প্রাথমিক যে কম্পাঙ্কটা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। তো আমাদের একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের একটা শর্তের অ্যান্সার। এবার আমরা দেখাতে চাই যে তরঙ্গের বেগের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখাতে যাচ্ছি। তো আহ, এখানে আমি এটা এই লাইনটা আবার একটু মুছে দিই, এতটুকু মুছে দিচ্ছি। দেখো আমাদের যে শর্ত ছিল, আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ইনফরমেশন জানি, এখন কম্পাঙ্কের ইনফরমেশনও কিন্তু জানি। জাস্ট আমাদের কি করতে হবে, এখন বেগের পরিবর্তনটা দেখাতে হবে, তাই না? বেগের পরিবর্তনটা দেখাতে হবে। সো এবার কিন্তু এটাকে আমি ওয়ান ধরবো এবং এটাকে টু ধরবো এবং বরাবর একটা দ্বারা এটাকে ভাগ করে দেবো, তাই না? ঠিক এইভাবে। সো আমি একটা কাজ করি, সেটা হলো যে এই পাশে এগুলো মুছে দেই, মুছে দিয়ে আমরা আবার সেই মানগুলো বসাবো। তো আমি এবার এটাকে এটা দ্বারা ভাগ করে দেব। এটা আমাদের সমীকরণ 1, অ্যান্ড এটা আমাদের সমীকরণ 2 হলে আমরা 2কে 1 দ্বারা ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে কি পাওয়া যায় দেখো, এটা হচ্ছে আমাদের সেই V2, তারপরে এটাকে এটা দ্বারা ভাগ করব V1 ইকুয়ালস, এ হচ্ছে 2 নম্বর সমীকরণের F2 λ2 ডিভাইডেড সমীকরণ 1 এর F1 λ1। ওকে, ফাইন। এখন দেখি আমরা ধীরে ধীরে পরের লাইনটাতে যাব। পরের লাইনটাতে গিয়ে, বা হ্যাঁ, যেহেতু আমাদের বেগের পরিবর্তন দেখাতে হবে, আমি V2টা এই পাশে রাখলাম আর এই V1টাকে ওপাশে নিয়ে যাব, কারণ আমরা তুলনা করতে যাচ্ছি। হ্যাঁ, ওকে। F2, F2 তুমি কত বসাবে? F2 একটু আগে কি পেয়েছো, একটু আগে F2 পেয়েছো কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তাই না? এই মানটা পেয়েছো। সো F2 এর মানটা আমরা বসাবো হচ্ছে 2F1। ঠিক আছে, আচ্ছা। তারপরে নিচে এই F1টা থাকলো, আমরা রেখে দিলাম। একটু গুছিয়ে লেখা আর কি, সমাধানটা তুমি তোমার মতো করবে গুছিয়ে। আর λ2 ডিভাইডেড λ1, বা λ2 মান কি হবে, λ1 এর মান কি হবে, এটা কিভাবে আমরা বুঝবো, সেটা বোঝার জন্য আমাদের হয়েছে আগের ইনফরমেশন যেটা দেওয়া রয়েছে সেদিকে খেয়াল করতে হবে, এখান থেকে নিতে হবে, তাই না? আচ্ছা, আমি এগুলো একটু মুছে দিই। খেয়াল করে দেখো, আমার কথা স্পষ্ট বোঝার চেষ্টা করো যে আমার এখানে চাইছে λ2 ডিভাইডেড λ1। তাহলে আমি এই হচ্ছে λ2টা লিখলাম, ঠিক আছে? λ1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, নিচে চলে যাবে। এই হলো λ1। আর এই পাশে নিচে ছিল 2,
আর উপরে 1 তো বরাবর থেকেই যাবে, তাই না? এটা একটা এই ক্যালকুলেশনগুলো তোমরা পারো, এটা কোনো ব্যাপার না। আমি আবারও বলছি যে λ2টা এটা হচ্ছে এই λ2, λ1টা যেহেতু এটা উপরে রয়েছে তাই λ1টা এপাশে আসলে সেটা নিচে চলে যাবে, অ্যান্ড নিচে এপাশে যেটা 2 ছিল সেটা এখানে নিচেই রয়েছে, আর এখানে 1 তো অলওয়েজ থাকেই, সেই 1টা হচ্ছে এটা। সো আমরা পেয়ে গেলাম λ2 ডিভাইডেড λ1 এর জায়গায় আমি 1/2 বা হাফ বসাবো। সো এই যে λ2 বাই λ1 সেখানে আমি বসাবো হচ্ছে আমাদের এই হাফ, এই হাফটা এখানে বসলো। বসার পরে এবার একটু দেখো যে কি করা যায়। ও, আমাদের আরেকটা ব্যাপার বাকি রয়েছে, এই ভি1টা এই পাশে চলে যাবে, তাই না? এই ভি1টা এই পাশে চলে যাবে, এই হলো আমার ভি1। ওকে, এবার দেখো যে কি কি কাটা যায় সেটা আমরা দেখবো। যে আমার এই টু ক্যান্সেল, এই এফ1 এফ1 ক্যান্সেল, শুধুমাত্র থাকে ভি1। তো আমি পরের লাইনে গিয়ে লিখতে পারি এ হচ্ছে আমার ভি2 আর এ হচ্ছে ভি1। ওকে, দুইটা সমান হয়ে গেল, তার মানে আমরা এখানে একটা নোটিস করে দিতে পারি তাদের। সেটা কি? সেটা হলো যে আমরা বলতে পারি যে তরঙ্গ বেগের কি রূপ পরিবর্তন তারা যেহেতু চাইছে, আমরা বলবো যে তরঙ্গ বেগের কোনো পরিবর্তন হবে না। তো আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নটা সলভ হয়ে গেল। আমরা অ্যান্সারে গিয়ে কি লিখতে পারি? অ্যান্সারে গিয়ে লিখতে পারি, তোমরা একটু কথায় লিখে দিবে, দুই একটা লাইন কিন্তু লিখতে হবে। তোমরা বলবে যে বিস্তার অপরিবর্তিত রাখা হলে এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে তরঙ্গের বেগ যেটা থাকবে, তরঙ্গের বেগের কোনো পরিবর্তন হবে না। বেগের, আমি লিখে দিচ্ছি, কোনো পরিবর্তন, বেগের কোনো পরিবর্তন হবে না, এই একটা কথা লিখবে। আর কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম মনে আছে তোমাদের? কম্পাঙ্কের ক্ষেত্রে কি পেয়েছিলাম? কম্পাঙ্কের ক্ষেত্রে পেয়েছিলাম এই যে F2 ইকুয়ালস টুয়াইস F1, তার মানে হলো যে একটা আরেকটার দ্বিগুণ হয়ে যায়। এবং কম্পাঙ্কের ক্ষেত্রে তুমি লিখে দিবে যে বেগের কোনো পরিবর্তন হবে না, আর কম্পাঙ্ক পূর্বের দ্বিগুণ হয়ে যাবে, পূর্বের দ্বিগুণ হবে। তো এই হচ্ছে তোমার কাছে চাওয়া হয়েছে সৃজনশীল প্রশ্নের যেটা সমাধান, সেটাই হচ্ছে তোমার কাছে চাওয়া হয়েছে। মোট কথা হচ্ছে আমাদেরকে সমাধান করতে হবে, তুমি গুছিয়ে লিখবে। তুমি কিভাবে লিখবে? আমি যেমন এখানে মুছে দিয়েছি বা বাম থেকে ডানে চলে গেছে, তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ নিচে লিখে দিবে। তারপর যখন এই মানটা পেয়ে যাবে সেখানে তুমি লিখে দিতে পারো কম্পাঙ্ক পূর্বের অর্থাৎ কম্পাঙ্ক পূর্বের তুলনায় দ্বিগুণ হবে। তারপরে তুমি যখন পেয়েছিলে যে ভি2 ইকুয়ালস ভি1, ঠিক তারপরে নিচে তুমি লিখে দিতে পারো বেগের কোনো পরিবর্তন এখানে হবে না। অথবা পুরোটা সমাধান করে তুমি নিচে আলাদা করে লিখতে পারো কম্পাঙ্ক পূর্বের দ্বিগুণ হবে, বেগের কোনো পরিবর্তন হবে না। তুমি তোমার মতো করে যেভাবে হোক সাজাবে। আমাদের মোট কথা হলো যে সৃজনশীল প্রশ্নটা বুঝতে হবে এবং সুন্দর করে সমাধান করতে হবে। গুছিয়ে লেখার দায়িত্ব হচ্ছে তোমার। সো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান। এবার তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, সেটা খেয়াল করো। সো তোমাদের জন্য যে সৃজনশীল প্রশ্নটা সেটা অনেকটা এরকম। দেখো এখানে সৃজনশীল প্রশ্নটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ঘটনা 1-এ দেওয়া রয়েছে একটি সুরশলাকা দ্বারা সৃষ্ট শব্দ তরঙ্গের ক্ষেত্রে নিচের ছকটি লক্ষ্য করো। যে ছকে তোমাকে দেওয়া হয়েছে দুটি মাধ্যম এ এবং বি। এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া রয়েছে 0.046 মিটার এবং বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.2 মিটার। এ মাধ্যমে ওই সৃষ্ট শব্দের যে তরঙ্গ, সেই তরঙ্গের বেগটা কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু বি মাধ্যমে সেই বেগ দেওয়া রয়েছে 1500 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে কিছু দেওয়া নাই, তার মানে হলো তোমার কাছে কিছু চাইতে পারে। ওকে, ঘটনা 2-এ রয়েছে বায়ু মাধ্যমে দুটি উৎস দ্বারা সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য 32 হার্টজ এবং উৎস দুটির একটির তরঙ্গ 9টি পূর্ণ কম্পন দিয়ে এবং অপরটির তরঙ্গ 10টি পূর্ণ কম্পন দিয়ে একই দূরত্ব অতিক্রম করে। এই ছিল তোমার কাছে সৃজনশীল প্রশ্ন। এবং তোমার কাছে এখন কি চাওয়া হয়েছে গ নাম্বার কোশ্চেনে? ঘটনা 1 এর তথ্য হতে, অর্থাৎ এই যে ঘটনা 1 সেইখান থেকে তোমাকে তথ্যগুলো নিতে হবে। সেই ঘটনা 1 এর তথ্য হতে
এ মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ নির্ণয় করো। অর্থাৎ এই যে এ মাধ্যম, এই এ মাধ্যমের শব্দ তরঙ্গের বেগটা তোমাকে বের করতে হবে। এবং ঘ নম্বর কোশ্চেনে রয়েছে যে ঘটনা 2-এ, অর্থাৎ এখান থেকে তোমাকে তথ্যগুলো নিতে হবে। ঘটনা 2-এ উৎস দুটির কম্পাঙ্ক কত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যে দুটি উৎস রয়েছে, যেই উৎস থেকে তুমি সৃষ্ট তরঙ্গের যে কম্পাঙ্কের পার্থক্য পাচ্ছ, সেই পার্থক্য দেওয়া রয়েছে, কিন্তু আসলে কত নির্দিষ্ট যে মান রয়েছে দুটি উৎসের কম্পাঙ্কের, সেই দুটি মান তোমাকে বের করে দেখাতে হবে ঘটনা 2-এ। ঘ নম্বর কোশ্চেনে। আচ্ছা, যাই হোক, তো এই ছিল তোমাদের কাছে তরঙ্গ শব্দ চ্যাপ্টার থেকে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন, যেটা হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে দিলাম। আশা করি তোমরা সুন্দর করে প্রশ্নটা বুঝে, ভালোভাবে বুঝে সমাধানে যাবে। দেন সমাধান করে আমাকে সেন্ড করবে, আমি সেটা চেক করব এবং তো যে হলো কি হলো না সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। সবাই মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ে সমাধান করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।